বাংলাদেশে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে আজ কতদিন? আজ 22 তারিখ, অর্থাৎ 25 তারিখে 50 দিন হবে। এখন 47 দিন হয়েছে, অর্থাৎ শেখ হাসিনা পালিয়ে গিয়েছে আজ 47 দিন। 47 দিনে দেশের যে অবস্থা, তাতে কি আপনি সন্তুষ্ট? ফ্যাক্ট হলো সরলতা, সততা, স্বচ্ছ উত্তরের। এখন আপনি যদি ধরেন আওয়ামী লীগ করেন, আপনি উত্তর দিবেন এই বাংলাদেশ আমরা চাইনি, দুইজন মানুষকে পিটিয়ে হত্যা করা হলো, এটা ঠিক হয়নি, অমানবিক। আবার আপনি যদি বিএনপি হন, আপনি বলবেন এতদিন পর শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, সব এত দ্রুত ঠিক হয়ে যাবে এমনটি আশা করা বোকামি। আপনি যদি জামায়াত ইসলামী হন, তাহলে আপনি বলবেন সরকারকে আরও সময় দেওয়া উচিত। অর্থাৎ সবাই নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকেই বলবে। তবে হ্যাঁ, 16 বছর ধরে অন্যায়, অবিচার, জুলুম করেছে এই দেশের মানুষের উপরে। কারা? এই অবৈধ খুনি শেখ হাসিনার সরকার এই হত্যা নির্যাতন চালিয়েছে মানুষের উপরে। এখন শুট করে 47 দিনে সেটা কোনোভাবেই সমাধান করে দেওয়া সম্ভব না। একদম পরিশুদ্ধ আমেরিকার মতো ন্যায় বিচার এনে দেওয়া সম্ভব না, অথবা সৌদি আরবের মতো নিরপরাধ দেশে পরিণত করাও সম্ভব না। সম্ভব না। কিন্তু এর ভিতরেও, এর বাইরেও কিছু ব্যতিক্রম, মজাদার এবং মিরাকেল ঘটনা ঘটেছে। মিরাকেল ঘটনাটা কি? এই যে ধরেন, যারা সমন্বয়কদের বিরুদ্ধে কিছু কথা উঠেছে। নিয়োগ বাণিজ্য করা, একজন উপদেষ্টা আছে ওয়াহিদুদ্দিন, সে কিন্তু শেখ হাসিনার অর্থ উপদেষ্টা ছিল 1996 সালে, শিক্ষা উপদেষ্টা। শেখ হাসিনার অর্থ উপদেষ্টা ছিল। আর এই ডক্টর ইউনূস স্যারের সরকারের এখানে শিক্ষা উপদেষ্টা। সে তার ভাগিনী সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহকে দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে, প্রশাসনে নানান রকম নিয়োগ বাণিজ্য করে যাচ্ছে। সার্জিস, হাসনাত আবদুল্লাহ এটার সাথে জড়িত। অর্থাৎ এরপরে বন্যার জন্য যে কালেকশান, সংগ্রহকৃত অর্থ বা ত্রাণ, এগুলো নিয়ে অবহেলা, দায়িত্বহীনতার কারণে, তারপরে দায়িত্বহীন বক্তব্যের কারণে অনৈক্য সৃষ্টি করা, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা। যেমন বিএনপির অবিসংবাদিত নেতা তারেক রহমানকে নিয়ে বক্তব্য দিয়ে তারা বিতর্কিত হয়েছে, বিভেদ সৃষ্টি করেছে। বিপ্লবের পর বিভেদ সৃষ্টি করা অবশ্যই একটি অপরিণামদর্শী এবং অজ্ঞতার পরিচয়। এই কিছু মিলিয়ে তাদের কিন্তু ইমেজ সংকটের দ্বার প্রান্তে, বিশ্বাসে চিড় ধরেছে, ইমেজটাও তাদের সংকটের দ্বার প্রান্তে চলে গিয়েছে। কিন্তু দেখেন, এর মধ্যে আরেকটি ঘটনা ঘটেছে। সেটি হলো সমন্বয়ক সাদেক কায়েম, অনেকে কায়ুম বলে, আসলে ওনার নাম সাদেক কায়েম। ওনার বাড়ি কিন্তু খাগড়াছড়ি, চট্টগ্রামের। শিবিরের সভাপতি হিসেবে নিজেকে প্রকাশ করেছেন। এটা কি একটা বিস্ময়কর ঘটনা। দেখবেন ছবির শেষ প্রান্তে, অর্থাৎ হাসনাত আবদুল্লাহর সাথে তাকে দেখা যাচ্ছে। সে অত্যন্ত শান্ত, সুশ্রী। হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস যেরকম বক্তব্য দেওয়ার সময় হাউকাউ করে উঠে, সাদেক কায়েম কিন্তু হাউকাউ করে না। সাদেক কায়েম সবে স্মার্ট কাজগুলো করেছে। এই যে দেখেন, শেষ প্রান্তে হাসনাত আবদুল্লাহ শেষে বসেছে, মাথায় জাতীয় পতাকা বাঁধা সাদেক কায়েম। এই যে দেখেন, সে ডক্টর ইউনূসকে আনার জন্য বিমানবন্দরে গিয়েছে। এই যে দেখেন, সে সেনাবাহিনীর সাথে এবং উপদেষ্টাদের সাথে দাঁড়িয়ে আছে। স্মার্ট কাজগুলো সে করেছে। এবং পতনের, শেখ হাসিনা প্রথমে তো ছিল কোটা আন্দোলন, যখন অসংখ্য ছাত্রকে হত্যা করলো 14ই জুলাই, এরপরে এটা হলো 9 দফা। তখন কিন্তু তুলে নিয়ে গেল এই সার্জিস আলম, কয়েকজন সমন্বয়ককে। তখন কেউ ছিল না, তখন ছিল কাদের এবং এই সাদেক কায়েম। এই সাদেক কায়েম 9 দফা দিয়ে দিয়েছেন, এবং 9 দফা যে চিঠিটা তিনি লিখেছেন, এটার উল্টো পাশে 1 দফার ঘোষণা দিয়ে রেখেছেন। কৌশলগত কারণে তারা 9 দফা দিয়েছে। এরপর যখন
এই কারফিউ দেওয়া হলো, কারফিউর সময়ই কারফিউর পরে এক দফা দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের একটা প্ল্যান ছিল। এই সাদেক কায়েমের কথা বলছি, সাদেক কায়েম ঘোষণা দিয়েছে সে শিবির করে। এখন এটা নিয়ে খুব তোলপাড়। আমেরিকান এক বিষুবীয় সাংবাদিক, শাহেদ আলম নামের এক বিষুবীয় সাংবাদিক, মানে সে বিষুব রেখাতে থাকে সাংবাদিক, সে জনপ্রিয়, সে বলছে এটা মুনাফিকি হয়েছে। আচ্ছা, এটা কি পরিচয় প্রকাশ করতেই হবে? যে সে যখন আন্দোলন করেছে সবার সাথে একসাথে হয়ে আন্দোলন করেছে। এখন সার্জিস আলম কি ছাত্রলীগ ছিল না? তাদের আচার আচরণ, অবিশ্বস্ততা, টাকা পয়সা নিয়ে তাদের অস্পষ্টতা, এগুলো নিয়ে কি আচরণ এবং তাদের ব্যাপারে যে তথ্য, তারা যে ছাত্রলীগ করতো, তারা সব কিছু মিলে যায় না? উগ্রতা, আচরণ, অস্বচ্ছতা। কিন্তু দেখেন সাদেক কায়ুমের স্মার্টনেস, সে কিন্তু সার্জিস এবং হাসনাত আবদুল্লাহর আগেই এলিট লেভেলে চলে গিয়েছে। উপদেষ্টাদের সাথে মেশা, বিমানবন্দরে ডক্টর ইউনূসকে রিসিভ করা, এসবে কি হাসনাত আবদুল্লাহরা করতে পেরেছে? তারা তখন এগুলো শিখেই নেয়। কিন্তু সাদেক কায়েম ঠিকই অনেক আগ থেকে স্মার্ট কাজগুলো করে রেখেছেন, সেনাবাহিনীর সাথে যাওয়া, ভিসির সাথে থাকা। এখন এই সাদেক কায়েমকে কেন্দ্র করে অনেকে বিতর্ক তৈরি করার চেষ্টা করছে। এটা তিনটি কারণে হতে পারে। জেলাসির কারণে হতে পারে, মানে অতি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখার কারণে হতে পারে। আরেকটি হলো শেখ হাসিনাকে সমর্থন, মনে মনে সমর্থন কারণে হয়ে থাকে। এই তিনটি কারণেই তারা সাদেক কায়েমকে বিতর্কিত করার চেষ্টা করে থাকতে পারে। এর মধ্যে সবথেকে জোরালো হলো যারা মনে মনে আওয়ামী লীগ করে বা ছাত্রলীগ করে, তারাই সাদেক কায়েমকে বিতর্কিত করার চেষ্টা করছে। তাদের কথা হলো, এই যে সাংবাদিক মনির হায়দার, আমেরিকান আরেক সাংবাদিক, তিনি বলেছেন বছরের পর বছর আপনি ফ্যাসিস্ট সরকারের পদতলে পিষ্ট হবেন, তবুও একটা ছাত্র আত্মত্যাগ করেছে, সে এখন তার ছাত্রের পরিচয় দিয়েছে, এটা আপনি মেনে নিতে পারবেন না। আমার কাছে উনি বলেছেন যে ওনার কাছে মনে হয়, ব্যাখ্যাটা দাঁড়ায় যে প্রয়োজনে আরও 10 বছর তারা শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের অধীনে থাকবে, তবুও সাদেক কায়েমের আন্দোলনকে মেনে নিতে পারবে না, এরকম একটা জেলাসি। দ্বিতীয় হলো মানসিক জেলাসি। তৃতীয়ত হলো মানে একটি ওই ফ্যাসিস্টদের মন মানসিকতা পোষণ করা। এগুলোর উপরে ভিত্তি করেই বোঝা যায় যারা বিরোধিতা করছে তাদের মানসিকতাটা আসলে কোন লেভেলের হতে যাচ্ছে বা কারা বিরোধিতা করছে। তবে হ্যাঁ, তার আত্মত্যাগকে তো আর আপনি অস্বীকার করতে পারবেন না। সে যদি শিবির নাও করত, তবুও তো ব্যক্তি হিসেবে তার অবদানকে আপনি অস্বীকার করতে পারেন না। কারণ একটা মানুষের অবদানকে আপনি অস্বীকার করবেন কোনভাবে, কিসের ভিত্তিতে? সে তো মানুষের মুক্তির জন্যই এই আন্দোলনে গিয়েছে, আত্মত্যাগের জন্যই গিয়েছে। সে তো নিজের জীবনকে বিলিয়ে দেবার ঝুঁকি নিয়েই এই আন্দোলনে গিয়েছে। সে তো ষড়যন্ত্র করেনি, সে তো অন্যদের মতো ডিবির ওখানে গিয়ে বা মন্ত্রীদের সাথে বৈঠক করেনি। তাকে সম্মান জানাতে, তার ইচ্ছাকে সম্মান জানাতে আপনার সমস্যা কোথায়? এত হিংসুক, এত অসহিষ্ণু, এত অধৈর্য হলে কি হবে? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তিনি চাচ্ছিলেন যে তার এই ঠিকানার প্ল্যাটফর্মে ডক্টর ইউনূস যেন একটা ইন্টারভিউ দেন। তো ডক্টর ইউনূস সম্ভবত তার এত ছোট প্ল্যাটফর্মে বা ঠিকানার মতো একটা বিতর্কিত পত্রিকা, কারণ আমি আর আপনি তো জানি যে ঠিকানা একটা বিতর্কিত পত্রিকা, এই বিতর্কিত জায়গায় তিনি ইন্টারভিউ দিতে চাননি। তিনি ইন্টারভিউ দিয়েছেন কোথায়? তিনি এই ডয়েচে ভেলের এখন দায়িত্বে যিনি আছেন মিস্টার আরাফাতকে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন প্রফেসর ডক্টর ইউনূস। সম্ভবত এইটাই হয়তো খালেদ মহিউদ্দিনকে একটু খেপিয়ে তুলেছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে, যে তিনি তাকে সাক্ষাৎকার না দিয়ে কেন ডয়েচে ভেলেকে দিলেন। কিন্তু এখানে তো প্ল্যাটফর্ম তো একটা বড় ব্যাপার, একটা ডয়েচে ভেলের মতো একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, সেখানে ডক্টর ইউনূস ইন্টারভিউ দিতেই পারেন। কিন্তু খালেদ মহিউদ্দিন এক্সপেক্ট করছিল যে তার ঠিকানার মতো একটা প্ল্যাটফর্মে ডক্টর ইউনূস ইন্টারভিউ দিবে, এবং না দেওয়ার কারণেই হয়তো ক্ষুব্ধ হয়ে খালেদ মহিউদ্দিন এখন এই ধরনের কথাবার্তা বলছে। এখন